হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সকলকে দ্য ওয়ে অফ সলিউশন এন্ড টিডব্লিউএস একাডেমিতে। আজকে নিয়ে চলে এসেছি আমরা রেলওয়ে জেনারেল সায়েন্সের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট মক টেস্ট। তোমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা এখন চলছে, তো রেলওয়ে গ্রুপ ডি এই পরীক্ষাগুলোতে বা শিফটগুলোতে আসতে পারে এরকম মোস্ট এক্সপেক্টেড প্রশ্ন, এগুলোকে নিয়ে কিন্তু আলোচনা করব আজকে আমরা আমাদের এই সেশনটার মধ্যে এবং মক টেস্ট নাম্বার 6। স্যার, এই প্রশ্নগুলো শুধুমাত্র কি যারা গ্রুপ ডির পরীক্ষা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট না, যারা এসএসসি এবং রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষা দিচ্ছ বা এনটিপিসি দিতে চলেছো তাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর যারা যারা সিজনটাকে করছো বা ক্লাসটাকে করছো বা সেশনটাকে করছো, ক্লাসের পর কার কটা উত্তর ঠিক হলো এটা কিন্তু আমাকে তোমরা কমেন্টের মধ্যে জানাতে ভুলবে না। ওকে, চলো দেরি না করে শুরু করা যাক। তাহলে আজকে আমাদের প্রথম প্রশ্ন বলা হচ্ছে স্যার কি বেকিং সোডা কি বেকিং পাউডার থেকে রাসায়নিক ভাবে আলাদা? আচ্ছা স্যার, বেকিং সোডা মানে হলো গিয়ে যাকে আমরা বলি সোডিয়াম বাইকার্বনেট অর্থাৎ NaHCO3, এটা হলো গিয়ে এর সংকেত, বেকিং সোডার সংকেত। এবারে বলা হচ্ছে যে বেকিং সোডাটা বেকিং পাউডারের থেকে আমার কিভাবে আলাদা। চলো ফার্স্ট পয়েন্ট বলছে কি আমরা একবার দেখে নিই। হ্যাঁ, বেকিং সোডা হলো সোডিয়াম বাইকার্বনেট এবং বেকিং পাউডার হলো ক্যালসিয়াম কার্বনেট। না, ক্যালসিয়াম কার্বনেট বলা হয় বা ক্যালসিয়াম কার্বনেট সেটা হচ্ছে কি আমাদের ওয়াশিং সোডার পার্টটা। তার মানে স্যার অপশন নাম্বার এ আমার হবে না। হ্যাঁ, বেকিং সোডা হলো সোডিয়াম কার্বনেট। না স্যার, বেকিং সোডা মানে সোডিয়াম বাইকার্বনেট, তার মানে এটাও হবে নি। 3 নম্বর বললো তারা রাসায়নিকভাবে অভিন্ন, তারা রাসায়নিকভাবে অভিন্ন, রাসায়নিকভাবে অভিন্ন না, এটাও ঠিক নয়। এরপরেরটা বলছে হ্যাঁ বেকিং সোডা হলো সোডিয়াম বাইকার্বনেট, তবে বেকিং পাউডার হলো সোডিয়াম বাইকার্বনেট এবং টারটারিক অ্যাসিডের মিশ্রণ। অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, টারটারিক অ্যাসিড স্যার, যেটাকে আমরা মূলত পাই হলো কি তেঁতুলের মধ্যে। তাহলে এটাকে যদি আমরা সোডিয়াম বাইকার্বনেট বা NaHCO3 এর সাথে বিক্রিয়া ঘটাই তাহলে পাবো কাকে? বেকিং পাউডারটাকে। পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। কোশ্চেন নাম্বার 1 ডান। কোশ্চেন নাম্বার 2, ধাতুর অক্সাইড গুলো মৌলিক প্রকৃতির অর্থাৎ তারা অ্যাসিডের সাথে মিলিত হয়ে লবণ এবং জল তৈরি করে। নিম্নলিখিত বিষম ধাতব অক্সাইডটি নির্বাচন করুন। এবারে একটা পয়েন্ট তুমি মাথায় রাখবে স্যার, যারা ধাতু হয় না, যারা ধাতু হয় তারা আমার ক্ষারীয় অক্সাইডটাকে তৈরি করে। যারাই আমার ধাতু হবে তারা মূলত কি তৈরি করবে? তারা মূলত তৈরি করবে ক্ষারীয় অক্সাইডকে। উল্টো দিকে যারা স্যার অধাতু হবে তারা তৈরি করবে কি? তারা তৈরি করবে কিন্তু আমাদের আম্লিক অক্সাইডকে। তাহলে এই পয়েন্টটা তো ফার্স্টে প্রত্যেকে মাথায় ঢোকাও, তারা প্রত্যেকে তৈরি করবে আম্লিক অক্সাইডকে। তার মানে স্যার এই থিওরিটাকে দিয়ে কি অ্যান্সারটাকে আমরা বানাতে পারবো? চলো দেখি। ম্যাগনেসিয়াম ধাতু, সোডিয়াম ধাতু, ক্যালসিয়াম ধাতু, অ্যালুমিনিয়াম ধাতু। না স্যার, এটা দিয়েও তো আমার কাজ হচ্ছে না। কিন্তু পৃথিবীতে আমি এরকম কিছু ধাতুর অক্সাইড দেখতে পারবো যারা ক্ষারীয় অক্সাইড প্লাস আম্লিক অক্সাইড দুটোর নেচারটাকেই দেখায়। তো যে সকল ধাতুর অক্সাইডের মধ্যে তুমি ক্ষারীয় প্রকৃতি প্লাস অ্যাসিডিক প্রকৃতি দুটোকেই দেখতে পারছো তাদেরকে বলা হয় অ্যাম্ফোটেরিক অক্সাইড বা উভধর্মী অক্সাইড। তার মানে রাইট অ্যান্সারটা হয়ে গেল এখানে অপশন নাম্বার এ, অ্যালুমিনিয়ামের অক্সাইড বা Al2O3। স্যার এটাকে আমরা বলবো কি? উভধর্মী। এটাকে আমরা বলবো হলো কি উভধর্মী, এটাকে আমরা বলবো হলো কি উভধর্মী বা ইংলিশে যেটাকে বলা হয় অ্যাম্ফোটেরিক, অ্যাম্ফোটেরিক অক্সাইড। এই অ্যাম্ফোটেরিক অক্সাইডের আরেকটা এক্সাম্পল তোমরা নিতে পারো, সেটা হলো কি জিঙ্কের অক্সাইড। ধাতু হওয়া সত্ত্বেও অ্যাম্ফোটেরিক অক্সাইডটাকে শো করে। তাহলে রাইট অ্যান্সারটা কোনটা স্যার? অপশন নাম্বার ডি। চলো পরেরটা, নিচের কোনটি ভিনেগার তৈরিতে ব্যবহৃত হয়? কোশ্চেন নাম্বার 3, নিচের কোনটি ভিনেগার তৈরিতে ব্যবহৃত হয়? একদম ইজি একটা প্রশ্ন। তো তাহলে ভিনেগার তৈরিতে ব্যবহার করব আমরা অ্যাসিটিক অ্যাসিডকে। ভিনেগার তৈরিতে আমরা ব্যবহার করব অ্যাসিটিক অ্যাসিডকে, কারণ অ্যাসিটিক অ্যাসিড
প্লাস জল, এই দুটো একে অপরের সাথে যুক্ত হয়ে যে মিশ্রণ বা দ্রবণটাকে তৈরি করে তাকে আমরা বলি হলো কি ভিনেগার। চারেরটা, প্রচলিত ধাতুগুলো তাদের ক্রমবর্ধমান প্রতিক্রিয়াশীলতার ক্রমে সজ্জিত করার পদ্ধতিকে কি বলে? সক্রিয়তা সিরিজ, তড়িৎ বিশ্লেষণ বিজারণ, পরিবাহিতা নাকি প্রতিক্রিয়াশীলতা? কোনটা হবে আমার রাইট অ্যান্সার? ঠিক আছে, এবারে স্যার সহজ ভাষায় বললে যে আমাদের যে ধাতুগুলো দেখতে পাই, পর্যায় সারণীতে যে ধাতুগুলো রয়েছে, সেই ধাতুগুলো সক্রিয়তা বা রাসায়নিক বিক্রিয়ার হারটাকে দেখে যদি আমি তাদেরকে একটা সাজাই, সেটা ঊর্ধ্বক্রমে হোক চাই নিম্নক্রমে হোক, তাহলে সেটাকে বলা হবে আমাদের সক্রিয়তা সিরিজ। অপশন নাম্বার এ হবে আমাদের রাইট অ্যান্সার। পাঁচেরটা, 540 গ্রাম গ্লুকোজে উপস্থিত মোলের সংখ্যাটা কত? 540 গ্রাম গ্লুকোজে উপস্থিত মোলের সংখ্যাটা কত? স্যার গ্লুকোজ, এটা হলো কি মনোস্যাকারাইড, যার সংকেত হলো আমাদের C6H12O6। ওকে, যার সংখ্যাটা কত হলো এখানে? যার সংখ্যাটা হয়ে গেল বা সংকেতটা হলো, যদি আমরা CnH2n সরি CnH2nOn, আচ্ছা একদম এই ফর্মুলাটাকে যদি আমরা ইউজ করি তাহলে দেখতে পেলাম। ঠিক আছে, তো তাহলে স্যার ফার্স্টে আমাদের বের করা উচিত গ্লুকোজের আণবিক ভর। চলো তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা কি লিখবো এখানে? প্রথম পয়েন্ট হলো গ্লুকোজের আণবিক ভর। প্রথম পয়েন্ট হলো গ্লুকোজের আণবিক ভর। আচ্ছা, কার্বন হচ্ছে গিয়ে এখানে 6টা সংখ্যায় উপস্থিত, 6 মানে 6টা কার্বন উপস্থিত, এবং কার্বনেরটা হলো গিয়ে 12, তাহলে 6 ইন্টু 12, প্লাস হাইড্রোজেন এখানে 12টা উপস্থিত, তার মানে 1 ইন্টু 12। অক্সিজেন আমার এখানে 6টা উপস্থিত, অক্সিজেনেরটা হলো গিয়ে 16, তাহলে 16 ইন্টু 6, তাহলে করে ফেলো 72 প্লাস 12 প্লাস 96 গ্রাম পার মোল, গ্রাম পার মোল। তাহলে 72 আর 12 84, 84 আর 96 100, অর্থাৎ 180 গ্রাম প্রতি মোল। ঠিক আছে, তাহলে এটা আমরা পেলাম হলো কি গ্লুকোজের আণবিক ভর। বলেছে স্যার গ্লুকোজের মোল সংখ্যাটা এখানে বের করতে, তাহলে মোল সংখ্যাটাকে স্যার আমরা বের করি। এখানে মোল সংখ্যা বের করার ফর্মুলাটা কি? মোল সংখ্যা বের করার ফর্মুলা হলো প্রদত্ত ভর বাই আণবিক ভর। স্যার প্রদত্ত ভরের মান তো এখানে বলে দিয়েছে, দ্যাট ওয়াজ 540 গ্রাম, আর আপনি এখানে আণবিক ভরটাকে বার করলেন 180 গ্রাম প্রতি মোল, 180 গ্রাম প্রতি মোল। তাহলে কাটাকাটি করো, গ্রাম গ্রাম কাটো, 540কে 180 দিয়ে কাটো, 3, তাহলে 3 মোল হবে আমার রাইট অ্যান্সার। অপশন নাম্বার ডি, 3 মোল হবে রাইট অ্যান্সার। এই জাতীয় প্রশ্নের উত্তর করার জন্য তোমাকে ফার্স্টে মোলের সংখ্যাটা যখন বের করতে হয় আর প্রদত্ত ভর যদি দেওয়া থাকে, তাহলে উপাদানটার আণবিক ভরটাকে তোমায় বের করে নিতে হয়। তাহলে প্রদত্ত ভর বাই আণবিক ভর, প্রদত্ত ভর বাই আণবিক ভর পড়লে কি পাবো? মোল সংখ্যাটাকে কিন্তু আমরা পেয়ে যাবো। 6টা চলে যাই। একটি মৌলের আইসোটোপের ভর সংখ্যা 298, নিউক্লিয়াসে 188 নিউট্রন থাকলে পারমাণবিক সংখ্যাটা কত হবে? স্যার পারমাণবিক সংখ্যা হলো কি জেড, তাই না? পারমাণবিক সংখ্যা মানে হলো কি নামকরণ প্রোটনকে বোঝায়। ভর সংখ্যা বলেছে, ভর সংখ্যা বলেছে আমার 298, আর সেখান থেকে নিউট্রন সংখ্যা কত বলেছে? 188। তাহলে ভর সংখ্যা 298, নিউট্রন সংখ্যা 188, মাইনাস করো 110 হবে আমার অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সারটা হচ্ছে কত? অপশন নাম্বার বি, 110। এটা হলো তার প্রোটন সংখ্যাটা, কারণ আমরা সকলেই জানি ভর সংখ্যা থেকে যদি নিউট্রন সংখ্যাটা বাদ দেওয়া হয় তাকে প্রোটন সংখ্যা বলে। 7টা, নিচের কোন অ্যাসিডটি পিঁপড়ের হুলে উপস্থিত? নিচের কোন অ্যাসিডটি পিঁপড়ের হুলে উপস্থিত? নিচের কোন অ্যাসিডটি পিঁপড়ের হুলে উপস্থিত? ম্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড নাকি ট্যানিক অ্যাসিড? রাইট অ্যান্সারটা হয়ে গেল ফর্মিক অ্যাসিড, কারণ ম্যালিক অ্যাসিড পাওয়া যায় স্যার আপেলে,
অক্সালিক অ্যাসিড পাওয়া যায় টমেটো, স্পিনাচ ইত্যাদির মধ্যে। আর মেন্ডেলিফের পর্যায় সারণীতে উপাদানগুলোর বৈশিষ্ট্যগুলো তাদের একটি পর্যায়ক্রমিক ফাংশন হিসেবে বিবেচিত হয়। আচ্ছা, বলছে মেন্ডেলিফের পর্যায় সারণীতে সেই পর্যায় সারণীর যারা উপাদান বা সদস্য তাদের বৈশিষ্ট্যগুলো তাদের একটি পর্যায়ক্রমিক ফাংশন হিসেবে বিবেচিত হয়। মানে এখানে কোন বৈশিষ্ট্যটা তাদের একটা পর্যায়ক্রমিক ফাংশন হিসেবে বিবেচিত হয় বলে বলা হয়েছে। চলো, ঠিক আছে। তাহলে স্যার পারমাণবিক সংখ্যা না, অ্যাটমিক মাসটাকে আমরা নিতে পারি অপশন নাম্বার বি। কারণ পারমাণবিক সংখ্যার উপর বেস করে বা এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পর্যায় সারণীকে সাজিয়েছিলেন হেনরি মোজলে, যাকে আধুনিক পর্যায় সারণী আমরা বলেছি। তার মানে এটা হলো সেই পার্টিকুলার বৈশিষ্ট্য আণবিক ভরটা যার ফলে কিন্তু পর্যায়ক্রমিক ফাংশন হিসেবে বিবেচিত হচ্ছে। নয়টা, একটি NH4 অণুতে কয়টি পরমাণু রয়েছে? একটি NH4 অণুতে কয়টি পরমাণু রয়েছে? পরমাণু সংখ্যাটাকে স্যার এখানে আমায় কিন্তু বের করতে বলেছে ওরা, তাই না? চল বলে ফেলো তাহলে সকলে। চলো, তো তাহলে আমাকে বলা হচ্ছে NH4 বা অ্যামোনিয়াম সালফেট হলো একটা অণু, এই অণুর মধ্যে উপস্থিত কতগুলো পরমাণু আমার রয়েছে। তাহলে ফার্স্টে এই অংশটাকে আমরা নেই, অর্থাৎ ব্র্যাকেটের ভেতরে, অর্থাৎ NH4, এখানে স্যার নাইট্রোজেন হচ্ছে গিয়ে দুটো, নিচের সংখ্যাটা ডিফাইন করে কাকে? পরমাণু সংখ্যাটাকে। তার মানে কটা পরমাণু উপস্থিত? দুটো পরমাণু উপস্থিত। H4 বাইরে 2, তার মানে হলো কি H8। তাহলে কটা পরমাণু উপস্থিত? 8টা পরমাণু উপস্থিত। তাহলে এই ব্র্যাকেটের মধ্যে মোট পরমাণুর সংখ্যাটা হয়ে যাবে আমার 10। উল্টো দিকে এবারে চলে আসবো স্যার SO4, সালফার। সালফারে কয়টা পরমাণু? সালফারে আমার একটা মাত্র পরমাণু। দেখুন সামনে কিছু লেখা নেই, নিচে কিছু লেখা নেই, কিন্তু অক্সিজেনের নিচে লেখা 4। তার মানে অক্সিজেনের ক্ষেত্রে পরমাণু সংখ্যাটা হয়ে যাচ্ছে 4। তাহলে ব্র্যাকেটের বাইরে যদি আমরা অ্যাড করি পরমাণু সংখ্যা, তাহলে 4 + 1 = 5 হবে। তাহলে এবারে দুটোকে অ্যাড করে দাও, অর্থাৎ 15 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। মোট কয়টা পরমাণু উপস্থিত? অপশন নাম্বার এ 15। 10টা, ব্লিচিং পাউডারে জল যোগ করলে কোন গ্যাস নির্গত হয়? ব্লিচিং পাউডারে জল যোগ করলে কোন গ্যাস নির্গত হয়? কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, ক্লোরিন নাকি হাইড্রোজেন? কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, ক্লোরিন নাকি হাইড্রোজেন, কোন গ্যাস কিন্তু নির্গত হয়ে থাকে? ঠিক আছে, তো তাহলে স্যার CaOCl, এটাই তো ব্লিচিং পাউডারের সংকেত। আগের দিনও হয়তো তোমাদের ক্লাসে বলেছিলাম CaOCl। তার মানে এখান থেকে মূলত যে গ্যাস আমার নির্গত হবে সেটা হলো কি কার্বন ডাই অক্সাইড, এই সরি 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 সেটা হলো কি আমাদের ক্লোরিন গ্যাসটা কিন্তু এখানে নির্গত হবে। ক্লোরিন গ্যাসটা এখানে নির্গত হবে, অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। ছুরি দিয়ে সহজেই কাটা যায় এমন ধাতুর নাম বলুন। ছুরি দিয়ে সহজেই কাটা যায় এমন ধাতুর নাম বলুন। স্যার ধাতু অথবা মেটাল এরা কিন্তু অলওয়েজ দুটো অবস্থায় থাকে, একটা হলো অ্যাক্টিভ স্টেট মেটাল আর একটা হলো ফ্রি স্টেট মেটাল। ফ্রি স্টেট মেটাল একটু দামি হয় কারণ তারা সহজেই কারোর সাথে রিয়াকশনটা করে না তাই, কিন্তু অ্যাক্টিভ স্টেট মেটাল গুলো কম দামি হয়। কেন স্যার? কারণ এরা কিন্তু সহজেই কারোর না কারোর সাথে বিক্রিয়াটাকে আমার করে ফেলে। তাই যেরকম তুমি যদি বাতাসে সামান্য পরিমাণ সোডিয়ামকে রেখে দাও, এয়ারের সাথে রিয়াক্ট করে সোডিয়াম অক্সাইড করবে এবং জ্বলে উঠবে, তাই না? তার মানে কি ও অ্যাক্টিভ, ও বেশিক্ষণ থাকতে পারছে না একা। তার জন্য 1 কিলো নুনের দাম বাজারে 30 টাকা আর 1 কিলো সোনার দাম বাজারে কত নিজেরাই অ্যাজিউম করে না, তাই না? তো বলা হচ্ছে যারা এবারে অ্যাক্টিভ স্টেট মেটাল হয় তাদেরকে আমরা বাড়ির সবজি কাটার ছুরি দিয়েও কাটতে পারি। তাহলে কি হবে রাইট অ্যান্সারটা এখানে? আমাদের সোডিয়াম। অপশন নাম্বার বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। যে ছুরি দিয়ে সহজেই কাটা যায় এমন ধাতুর নাম বলুন, সোডিয়াম। নিচের কোনটি অক্টেভ শ্রেণী বিভাগের নিউল্যান্ড আইনের শেষ উপাদান? আচ্ছা, নিউল্যান্ড প্রথম পিরিয়ডিক টেবিলটাকে আমাদের সামনে এনেছিলেন বিজ্ঞানী ডোবেরেইনার।
ডোবেরিনের পরে আনছেন বিজ্ঞানী লোথার মেয়ার। লোথার মেয়ারের পরবর্তী যে বিজ্ঞানী তার অক্টেভ রুলটাকে নিয়ে আমাদের সামনে আসছেন তিনি হচ্ছেন কি নিউল্যান্ড। নিউল্যান্ডের পর্যায় সারণীতে মোট এলিমেন্টের সংখ্যা বা মৌলের সংখ্যা ছিল 56টা, যার মধ্যে প্রথমটা হলো হাইড্রোজেন আর শেষ বা 56তমটা হলো থোরিয়াম। তাহলে অপশন নাম্বার বি হবে আমাদের রাইট অ্যান্সার, থোরিয়াম। 13টায় যাওয়া যাক। কোন প্রক্রিয়ায় বিশুদ্ধ গলিত আকরিক থেকে অত্যন্ত প্রতিক্রিয়াশীল ধাতু পাওয়া যায়? চলো উত্তর দিয়ে দাও সকলে তোমরা। কোন প্রক্রিয়ায় বিশুদ্ধ গলিত আকরিক থেকে অত্যন্ত প্রতিক্রিয়াশীল ধাতু পাওয়া যায়? এগুলো হলো কি মেটালার্জির প্রসেস। আমি ডিটেলস এখানে ঢুকছি না, জাস্ট উপরে বলছি। মেটালার্জি মানে হলো তুমি যে ধাতুগুলোকে দেখো না, এই ধাতুগুলো পৃথিবীতে যখন থাকে বা আর্থের সারফেসে যখন থাকে তখন তারা একা থাকে না, তখন তাদের মধ্যে বিভিন্ন অধাতু, তখন তাদের মধ্যে বিভিন্ন অশুদ্ধি, বালি, কাদা ইত্যাদি মিশে থাকে। তো যেই মিশ্রণটাকে আমরা বলি হচ্ছে গিয়ে আকরিক এবং তার সাথে খনিজ। বলা হয় না যে খনিজের মধ্যে মেটালের পরিমাণটা, খনিজ থেকে মেটাল এক্সট্রাকশনটা একটু কঠিন হয়, কিন্তু আকরিক থেকে মেটাল এক্সট্রাকশনটা সহজ হয়। তো যাই হোক না কেন, এই যে এক্সট্রাকশনটা করছো যে পদ্ধতির মাধ্যমে, এটাকে বলা হয় সম্পূর্ণভাবে মেটালার্জি। এবারে মেটালার্জির 5টা স্টেপ হয়, প্রত্যেকটা স্টেপের আবার ভিন্ন ভিন্ন টাইপ রয়েছে। এখানে সঠিক উত্তর আমার দুটোই হবে, ক্যালসিনেশনও হবে, রোস্টিংও হবে। ওকে, রোস্টিং নিও না এখানে। গলিত আকরিক থেকে অত্যন্ত প্রতিক্রিয়াশীল ধাতুটা পাওয়া যায়, তাই তো? প্রতিক্রিয়াশীল ধাতু বলেছে এখানে, সরি সরি সরি, প্রতিক্রিয়াশীল ধাতু বলেছে। গলিত আকরিক থেকে কোন প্রতিক্রিয়াশীল ধাতু পাওয়া যায়? এটা ইলেকট্রোলাইসিস করো, ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ করো। অত্যন্ত প্রতিক্রিয়াশীল ধাতু বলেছে, তাই না? অত্যন্ত প্রতিক্রিয়াশীল ধাতু বলেছে, তার মানে ইলেকট্রোলাইসিস করো। অপশন নাম্বার ডি করবে। 14টা, নিচের কোনটি ধাতু এবং অধাতু উভয় হিসেবে কাজ করে না? অর্থাৎ পর্যায় সারণীতে আমরা এরকম 7টা মতন মৌল দেখতে পারবো যাদেরকে বলা হয় ধাতুকল্প বা মেটালয়েড। অর্থাৎ এদের মধ্যে তুমি ধাতুর বৈশিষ্ট্যও দেখতে পারবে, অধাতুর বৈশিষ্ট্যও দেখতে পারবে। তার মানে এখানে যখন প্রশ্নটা এসেছে নিচের কোনটি ধাতু এবং অধাতু উভয় হিসেবে কাজ করে না, অর্থাৎ এখানে আমার নিশ্চয়ই 3টে এক্সাম্পল দেওয়া হয়েছে ধাতু কল্পর, আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে গিয়ে আমাদের যে ধাতু, যাই হোক না কেন। তো তার মানে স্যার বোরন নিয়ে নাও, আর্সেনিক নিয়ে নাও, জার্মেনিয়াম নিয়ে নাও, এই 3টেই হলো গিয়ে ধাতু কল্প, বা ইংলিশে যেটাকে আমরা নাম দিয়েছি সকলে মেটালয়েড। ঠিক আছে, বাট এই বিসমাথ যেটা অপশন নাম্বার বি, এই বিসমাথটা হয়ে গেল স্যার ধাতু, এই বিসমাথটা হয়ে গেল আমাদের ধাতু। তাই অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার। চলো, লঘু H2SO4 এ অতিরিক্ত BaCl2 2.08 গ্রাম একটি জলীয় দ্রবণ মিশ্রিত করার জন্য গঠিত BaSO4 এর পরিমাণটা কত? আচ্ছা, লঘু H2SO4 এ অতিরিক্ত BaCl2 এর 2.08 গ্রাম একটি জলীয় দ্রবণ মিশ্রিত করার জন্য গঠিত BaSO4 এর পরিমাণটা কত? গঠিত BaSO4 এর পরিমাণটা কত? আচ্ছা, খুব ভালো প্রশ্ন, উত্তর করার চেষ্টা করো সকলে একবার। খুবই ইজি, এখানে আবার দিয়েও দিয়েছে। তাহলে ফার্স্ট আমাকে জানতে হবে যে আমাকে দেওয়া হয়েছে BaCl2 আর তার সাথে হলো কি H2SO4, এই দুটোর মধ্যে স্যার বিক্রিয়াটাকে আমায় করাতে হবে। বিক্রিয়া করালে তৈরি হবে হচ্ছে গিয়ে BaSO4 প্লাস আমার তৈরি হবে এখানে 2HCl। খুব ভালো কথা। এবারে বলছে আমি অতিরিক্ত BaCl2 কতটা পরিমাণ যোগ করলাম? 2.08। তাহলে গঠিত এই অতিরিক্ত BaCl2 2.08 গ্রাম যোগ করার ফলে গঠিত BaSO4 এর পরিমাণটা কত বের করতে হবে। ওকে স্যার, খুব ভালো কথা। তাহলে ফার্স্ট এবার আমার সাথে সাথে করতে থাকো।
ফার্স্ট আমাকে জানতে হবে BaCl2 এর আণবিক ভর। BaCl2 এর আণবিক ভর কি বলা হচ্ছে? বেরিয়াম। বেরিয়ামেরটা কত হয়? বেরিয়াম দেখো এখানে বলে দিয়েছে 137, প্লাস ক্লোরিন হচ্ছে দুটো, ক্লোরিনেরটা হয়ে থাকে 35.5, দুটো ক্লোরিন থাকার জন্য 2 ইন্টু 35.5 মানে 71। 71 আর 137 কত হয়? 71 আর 137 হয় আমার 208 গ্রাম পার মোল। গ্রাম পার মোল, এটা হলো কি BaCl2 এর আণবিক ভর। ওকে, BaCl2 এর আণবিক ভর। এবারে নেক্সট আমাকে যেটা বের করতে হবে সেটা হলো কি এই অতিরিক্ত BaCl2 যোগ করার ফলে কতটা পরিমাণ BaSO4 তৈরি হলো। তাহলে BaSO4 এর আণবিক ভরটা দেখিনি। BaSO4 এর আণবিক ভর, BaSO4 এর আণবিক ভরটাকে স্যার আমরা আরেকবার দেখিনি। বেরিয়াম বলেছে এখানে 137, সালফার হয়ে গেল আমাদের 32, অক্সিজেন হলো 16, বাট চারটে অক্সিজেনের জন্য 4 ইন্টু 16 করলে হয় 64। তাহলে 64 আর 32 96, 100 ধরো 237, 237 থেকে 4 বাদ দাও 233, তাহলে 233 গ্রাম প্রতি মোল। এবারে প্রাতিঐকিক নিয়মে যাও, অর্থাৎ 208 গ্রাম থেকে তৈরি হচ্ছে 233 গ্রাম। তাহলে 1 গ্রাম থেকে কত হবে? 233/208। এবারে স্যার বলেছে এখানে কত? 2.08 আমি অতিরিক্ত যোগ করেছি, তাহলে 2.08 থেকে কত? তাহলে 233 ইন্টু 2.08 ইন্টু 208, তাহলে কাটাকাটি করো 10, সরি কাটাকাটি করলে হচ্ছে আমার কত না, কাটাকাটি করলে এটা হয়ে যাচ্ছে 100, 100 হচ্ছে, আর এটা হচ্ছে কি 23.3, তাহলে BaSO4 এর পরিমাণ কত? 23.3 না 2.33, সরি ওটা ভুল করলাম, 100 দিয়ে ডিভাইড করছি তো, 233 কে যদি আমরা 100 দিয়ে ডিভাইড করি তাহলে হচ্ছে 2.33 হবে আমার রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ। ঠিক আছে, অপশন নাম্বার এ হয়ে যাবে কিন্তু আমাদের এখানেই কারেক্ট অ্যান্সারটা। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে প্রত্যেকের জন্য একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আমি করে দিই যে আমাদের TWS একাডেমির তরফ থেকে কিন্তু আবার লঞ্চ করা হয়ে গিয়েছে জিকে এক্সপ্রেস ব্যাচ, অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, জেনারেল সায়েন্সেস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এন্ড কম্পিউটার, স্ট্যাটিক জিকে, এই প্রত্যেকটার টপিক ভিত্তিক যদি তোমরা মানে কোশ্চেন চাও, অর্থাৎ স্যার একটা সাবজেক্ট পড়লাম, একটা সাবজেক্টের একটা টপিক পড়লাম, কিন্তু সেই টপিক থেকে সরকারি চাকরির পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা বুঝতে পারছি না, তার জন্য টপিক ভিত্তিক প্রশ্নের সংকলন কিন্তু আমাদের এই জিকে এক্সপ্রেস বইটা। কোন কোন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ? এসএসসি, রেলওয়ে, ডব্লিউবিপিকেপি এবং ডব্লিউবিপিএসসি এর জন্য। টোটাল 5600টা এমসিকিউ কিন্তু এর মধ্যে ইনক্লুডেড, এবং তার সাথে তোমরা পেয়ে যাচ্ছ জিকেজিএস এর 50টা ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেট, মিক্সড প্র্যাকটিস সেট এই বইটার মধ্যে। তো সম্পূর্ণ বইটার ফি হলো গিয়ে মাত্র 395 টাকা। স্টক কিন্তু আমাদের অলরেডি ক্লিয়ার হয়ে গিয়েছে এবং নতুন নতুন আরো অনেকের কোয়েরি আসছে, তো তার জন্য আবার নতুন স্টক বাড়ানোরও কথা হচ্ছে আমাদের। তো যারা যারা জিকেজিএসটাকে দুর্বল ভাবছো এবং জিকেজিএস এর প্রত্যেকটা টপিক ভিত্তিক থিওরি পড়ার পরে একটা কোশ্চেন সেট প্র্যাকটিস করতে চাইছো সেই টপিকের, তার জন্য কিন্তু আজকেই তোমরা পারচেজ করে নাও জিকে এক্সপ্রেস বইটা। তার দাম কত? 395 টাকা বলে দিয়েছি। কোথায় পাবো? আমাদের TWS একাডেমি অ্যাপের মধ্যে যাবে, অ্যাপের মধ্যে গিয়ে বুক সেকশন, সেই বুক সেকশনের মধ্যে গিয়ে অর্ডার দিলে কিন্তু বইটা তোমার বাড়িতে গিয়ে পৌঁছে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে যাই। নিচের কোন মৌলের পারমাণবিক ভর আমার সব থেকে কম? নিচের কোন মৌলের পারমাণবিক ভর আমার সব থেকে কম? নাইট্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, সরি হাইড্রোজেন। নাইট্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, নাইট্রোজেন, কোনটা হবে আমার এখানে সঠিক উত্তর বলে ফেলো। তাহলে সঠিক উত্তর স্যার হাইড্রোজেন ছাড়া আর কি হতে পারে? পর্যায় সারণীর প্রথম উপাদান যেটা, সেটাই হবে তাহলে। তাহলে রাইট অ্যান্সার হলো কি আমার কত? হাইড্রোজেন, অপশন নাম্বার ডি। 17টা নিচের কোন বিবৃতিটি ভুল? কঠিন পদার্থের একটি নির্দিষ্ট আয়তন আছে।
কঠিন পদার্থের একটি অনির্দিষ্ট আকৃতি আছে, না, হতেই পারে না। কঠিন পদার্থ অনমনীয়, কঠিন পদার্থ প্লাস অসংকোচনশীল বা অসংকোচন। কঠিন পদার্থের নির্দিষ্ট আকৃতি স্যার বর্তমান। তুমি যদি তার মধ্যে অতিরিক্ত চাপ প্রয়োগ করো তাহলে কি হবে, আন্ডার দ্য অ্যাপ্লাইড ফোর্স বা অতিরিক্ত বল প্রয়োগ করো তাহলে আকৃতিটা পড়বে না, উল্টে তার পরিবর্তে সে ভেঙে যাবে। তার মানে অপশন নাম্বার বিটা হলো কি ভুল। কঠিন পদার্থের নির্দিষ্ট আকার, আকৃতি, আয়তন তিনটেই কিন্তু আমার বর্তমান। 18 অ্যামোনিয়াম নাইট্রেট তাপ বিয়োজনে কি উৎপন্ন হয়? অ্যামোনিয়াম নাইট্রেট তাপ বিয়োজনে কি উৎপন্ন হয়? অ্যামোনিয়াম নাইট্রেট তাপ বিয়োজনে কি উৎপন্ন হয়? ওকে, চলো দেখিনি আমরা তাহলে। তাহলে অ্যামোনিয়াম মানে হচ্ছে গিয়ে NH4NO3, এটা হলো অ্যামোনিয়াম নাইট্রেট। এর মধ্যে যদি আমি হিটটাকে অ্যাপ্লাই করি স্যার তাহলে কি দেখবো, তৈরি হচ্ছে N2O প্লাস তৈরি হচ্ছে আমাদের H2O, N2O প্লাস H2O, N2O তৈরি হচ্ছে প্লাস H2O তৈরি হচ্ছে, ঠিক আছে। NH4NO3 ওখানে 2H2O তৈরি হচ্ছে, ওই 2H2O নিয়ে, ঠিক আছে। তো তাহলে অপশন নম্বর বি হবে আমাদের রাইট অ্যান্সার, যার মধ্যে N2Oটাকে আমরা বলে চলি নাইট্রাস অক্সাইড। 19 নিচের কোন গ্যাস চুনের জলকে ঘোলাটে করে? নিচের কোন গ্যাস চুনের জলকে ঘোলাটে করে? নিচের কোন গ্যাস চুনের জলকে ঘোলাটে করে? ঠিক আছে, তাহলে স্যার স্বচ্ছ চুন জল, যেটাকে আমরা বলি হলো কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা হলো কি স্বচ্ছ চুন জল, অর্থাৎ CaOH2। এর মধ্যে দিয়ে চালনা করলাম কাকে? কার্বন ডাই অক্সাইড গ্যাসকে। চালনা করলে কি হবে, সেই স্বচ্ছ চুনের জলটা ঘোলাটে হবে। কেন হবে? কারণ এই দুটো রিয়াক্ট করলে তৈরি হবে ক্যালসিয়াম কার্বনেট। তার মানে রাইট অ্যান্সারটা কি হবে, কোন গ্যাস চালনা করলে? কার্বন ডাই অক্সাইড গ্যাস, অপশন নাম্বার ডি। নিচের কোন ত্রয়ীটি ড্রোবেনিয়া ত্রয়ীকে উপস্থাপন করে? নিচের কোন ত্রয়ীটি ড্রোবেনিয়ার ত্রয়ীকে উপস্থাপন করে? বলো, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, লিথিয়াম ক্যালসিয়াম ক্লোরিন, লিথিয়াম পটাশিয়াম সোডিয়াম, নাকি সোডিয়াম স্ট্রনশিয়াম বেরিয়াম, কোনটি উপস্থাপন করে? ঠিক আছে, তাহলে 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 কি হবে আমার রাইট অ্যান্সার? স্যার লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, তাই না? লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম। লিথিয়ামের পারমাণবিক ভর বা অ্যাটমিক মাস হচ্ছে গিয়ে 7, সোডিয়ামের হলো গিয়ে 23, আর পটাশিয়ামের হলো গিয়ে 39। এবারে ডোবেরিনার কি বলেছেন, প্রথম আর তৃতীয়টার পারমাণবিক ভরটাকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে প্রথমে আছে লিথিয়ামের 7, তারপরে আছে 3 নম্বরে পটাশিয়ামের 39। প্রথম আর তৃতীয়র পারমাণবিক ভর যোগ করে বাই 2, তাহলে 46/2 করলে অ্যান্সার কত হবে? 23। আর এটাই কি হবে স্যার, মিডিলে থাকা এলিমেন্টার অ্যাটমিক মাস। তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার ডি, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম। 21 ধাতুবিদ্যায় নিম্নলিখিত কার্বনের বহুরূপগুলির মধ্যে কোনটি বিজারক পদার্থ হিসেবে ব্যবহৃত হয়? ধাতুবিদ্যায় নিম্নলিখিত কার্বনের বহুরূপগুলির মধ্যে কোনটি বিজারক পদার্থ হিসেবে ব্যবহৃত হয়? তাহলে সঠিক উত্তরটা দেখে নেই, সঠিক উত্তরটা হলো গিয়ে কোক কয়লা। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, দ্যাট ওয়াজ কোক কয়লা বা কোক। নিচের কোনটি পানীয় জল জীবাণুমুক্ত করার জন্য ব্যবহার করা হয়? পানীয় জল জীবাণুমুক্ত করতে চাই স্যার ব্লিচিং পাউডার, অপশন নাম্বার ডি। 23 কার্বনের 1 মোলে কয়টি পরমাণু থাকে? যারই হোক না কেন, 1 মোলে মোট পরমাণুর সংখ্যা 6.022 × 10⁻23। কোথায় আছে? অপশন নাম্বার ডি। 24 2 বা ততোধিক পদার্থের উপাদান একত্রিত হলে কি তৈরি হয়? 2 বা ততোধিক পদার্থের উপাদান একত্রিত হলে কি তৈরি হয়? তাহলে পদার্থ বলেছে বা মৌল বলেছে, তাহলে হলে সেটা তৈরি করবে আমার যৌগিক পদার্থকে। 2 দেখো পরমাণু, মৌলিক পদার্থের ভিতরে থাকছে পরমাণু, বা যৌগিক পদার্থ মানে কোনটা? 2 বা ততোধিক পদার্থটা। যোজ্যতা তো অন্য কনসেপ্ট। 25
একটি দ্রবণের পিএইচ কত হবে যার হাইড্রোজেন আয়নের ঘনত্ব 1 × 10⁻⁵ মোল প্রতি লিটার। ঠিক আছে, পিএইচ মানে কি -log H+। তো এখানে হাইড্রোজেন আয়নের ঘনত্ব বলেছে -log 1 × 10⁻⁵, মানে 10⁻⁵ নাও। লগের ক্ষেত্রে -5 এখানে আসবে, অর্থাৎ -5, তার মানে অ্যান্সারটা হবে আমার +5। অপশন নাম্বার বি, এটা হবে আমার রাইট অ্যান্সার। 26, যদি ডোবেরেইনার ট্রায়াডের প্রথম এবং তৃতীয় সদস্য ফসফরাস এবং অ্যান্টিমনি হয়, তাহলে এই ট্রায়াডের তৃতীয় সদস্য কত? ফসফরাস এবং অ্যান্টিমনি, এবং বলেছে এই ট্রায়াডের তৃতীয় সদস্যটা কি? ফসফরাস অ্যান্টিমনি, প্রথমে হলো গিয়ে ফসফরাস, তৃতীয় হলো অ্যান্টিমনি, তাহলে মাঝখানে থাকবে হলো আর্সেনিক। অপশন নাম্বার ডি। 26, উপাদানের বৈশিষ্ট্যগুলো তাদের পারমাণবিক ভরের একটি পর্যায়ক্রমিক কাজ, এই সূত্রটি কে বলেছেন? সেম টাইপের কিন্তু একটা প্রশ্ন আমরা আগেই করলাম, এটাকে বলেছেন হলো আমাদের মেন্ডেলিভ। অপশন নাম্বার সি, মেন্ডেলিভ। 28, নিম্নলিখিত কোনটি কার্বনের মিলিত রূপ নয়? মিলিত মানে হচ্ছে কি যৌগ গঠন বলতে পারো, বা যৌগ রূপ নয়। নিম্নলিখিত কোনটি কার্বনের মিলিত রূপ নয় বা যৌগ রূপ নয়? তাহলে এখানে বলেছে চুনাপাথর, মার্বেল, হীরা নাকি ডলোমাইট। তাহলে এখানে হীরাটা হলো কি অ্যালোট্রোপ অফ কার্বন, রূপভেদ, তাই না? চুনাপাথর নিয়ে নাও, ডলোমাইট নিয়ে নাও, মার্বেল নিয়ে নাও, প্রত্যেকটার মধ্যে কার্বন একটা উপাদান হিসেবে বর্তমান থাকে, মানে এরা সকলেই যৌগ, আর এদের মধ্যে কার্বন হলো যৌগের একটা উপাদান। বাট এই কার্বনের একটা রূপভেদ বা অ্যালোট্রোপ হচ্ছে কি হীরে, বাট হীরে কিন্তু কার্বনের কোনো মিলিত রূপ বা যৌগ গঠন নয়। নিচের কোন ধাতুটি সবচেয়ে নমনীয়? মানে এখানে হচ্ছে কি ম্যালেয়াবিলিটি বোঝাচ্ছে। ম্যালেয়াবিলিটি মানে হলো একটা সামান্য পরিমাণ ধাতুকে নিয়ে তাকে পিটিয়ে শীটে চেঞ্জ করা, পাতার মতন গঠনে চেঞ্জ করা, এটাকে বলা হয় ম্যালেয়াবিলিটি। আর এই ম্যালেয়াবিলিটিটাকে সব থেকে ভালো শো করে অ্যাকর্ডিং টু দিস অপশনস, সে হলো কি সিলভার। অপশন নাম্বার এ। সিলভারের সাথে গোল্ডও শো করে AU, সিলভার গোল্ড এরা। 30 দেখে নিয়ে আমরা, আধুনিক পর্যায় সারণীতে মৌলগুলোকে কিসের ভিত্তিতে সাজানো হয়েছে? আধুনিক পর্যায় সারণীতে মৌলগুলোকে সাজানো হয়েছে তাদের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বারের উপর ভিত্তি করে। তো তাহলে তাদের পারমাণবিক সংখ্যার ঊর্ধ্বক্রমে, অধক্রমে নয়, ঊর্ধ্বক্রমে। ঠিক আছে, চলো তাহলে আজকে 30টা কোশ্চেন আমরা এখানেই এন্ড করলাম। তোমাদের মধ্যে যে সকল স্টুডেন্টরা, আমাদের যে সকল স্টুডেন্টরা ANM GNM 2027টাকে লক্ষ্য করে এগিয়ে চলছো, তাদের জন্য কিন্তু অলরেডি আমাদের TWS একাডেমি অ্যাপের মধ্যে চলে এসেছে ANM GNM এর লাইভ ব্যাচ, যেখানে তোমাকে লাইভ ANM GNM এর প্রত্যেকটা সাবজেক্টের টপিক ভিত্তিক থিওরি বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত করানো হবে। তারপর সেই টপিক থেকে বিগত বছর বা আপকামিং ANM GNM এ কি কি প্রশ্ন তৈরি হতে পারে সেগুলোকে নিয়েও কিন্তু আলোচনা করা হবে। তো এখনো কিন্তু ব্যাচটা রানিং চলছে, তোমরা দেখে নিতে পারো। ডিউরেশন হচ্ছে গিয়ে 3 মাস এবং ভ্যালিডিটি হচ্ছে গিয়ে কিন্তু 15 মাসের জন্য, 15 মাসের জন্য। তার সাথে তোমরা মক টেস্ট, প্র্যাকটিস সেট এগুলো প্রত্যেকটাই পেয়ে যাচ্ছ। তোমাদের মধ্যে যে সকল স্টুডেন্টরা SSC GD এবং MTS এর প্রিপারেশন নিচ্ছ এবং এবছরের পরীক্ষাটায় বসতে চলেছো, তাদের জন্য কিন্তু অলরেডি TWS একাডেমির তরফ থেকে GD MTS এর ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, যেখানে ম্যাথ, রিজনিং, জিকে জিএস, তার সাথে হলো কি ইংলিশ অথবা হিন্দি, খুব ইম্পর্টেন্ট ভাইটাল পয়েন্ট বললাম। অনেকেই এখানে ইংলিশ পড়তে চাও না, তাদের জন্য কিন্তু এই ব্যাচে আমরা হিন্দিটাকেও অ্যাড করে দিয়েছি তোমাদের জন্য। প্রত্যেকটা সাবজেক্টের টপিক ভিত্তিক ক্লাসেস তোমরা পাবে। ডিউরেশন হলো গিয়ে 4 মাসের মধ্যে ব্যাচটিকে কমপ্লিট করানো হলেও তুমি ব্যাচের স্টাডি ম্যাটেরিয়াল, ভিডিও, রেকর্ডেড ক্লাস সবকিছু অ্যাক্সেস করতে পারবে 15 মাস পর্যন্ত।
ঠিক আছে, বর্তমানে TWS একাডেমি অ্যাপে আমাদের এই ব্যাচগুলো রানিং রয়েছে: কম্বাইন্ড ফাউন্ডেশন 7.0, SSC GD প্লাস MTS ফাউন্ডেশন, WB গ্রাম পঞ্চায়েত ব্যাচ, WBPKP প্র্যাকটিস, NMGNM ফাউন্ডেশন, WBPKP ফাউন্ডেশন 2.0। ব্যাচ রিলেটেড যদি কারোর কোনো কোয়েরি থাকে বা অ্যাপ রিলেটেড যদি কারোর কোনো কোয়েরি থাকে, স্ক্রিনের নিচে দেওয়া নাম্বারে তোমরা একবার কল অথবা হোয়াটসঅ্যাপ করে নাও 9062160805 এই নাম্বারে। এটা হলো TWS একাডেমি অ্যাপ্লিকেশন। প্লে স্টোরে গেলেই তোমরা পেয়ে যাবে এবং সার্চ করে নিজেদের নাম ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নেবে। TWS দ্য ওয়ে অফ সলিউশন, এটা হলো আমাদের স্পেসিফিক মানে টেলিগ্রাম চ্যানেল, জয়েন করতে ভুলবে না এটাই। আর স্যার আমাদের এই তিনটে ইউটিউব চ্যানেল, দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি এন্ড TWS স্মার্ট, এই তিনটে ইউটিউব চ্যানেলকে কিন্তু মনে করে সাবস্ক্রাইব করতেই হবে। কারণ যে কোনো সরকারি চাকরির অথেন্টিক নিউজ, তার রিক্রুটমেন্ট নোটিফিকেশন, সেটা নিয়ে কোনো প্রি ক্লাসেস আসছে কিনা বা পেইড ব্যাচেস আসছে কিনা, মক টেস্ট সলিউশন, সবকিছু আমরা তোমাদেরকে কিন্তু এই তিনটে ইউটিউব চ্যানেলেই প্রোভাইড করে থাকবো। ঠিক আছে, তাহলে আজকের সেশনটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে এবং কার কটা উত্তর ঠিক হলো 30টার মধ্যে সেটা কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাতে ভুলবে না। ওকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। আজ এতটা পর্যন্তই। টিল দেন প্রত্যেককে থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সকলকে।